প্রিয় বন্ধুরা, আমার নমস্কার ও ভালোবাসা নেবেন। আজকে শোনাব জন হান্টারের লেখা তারই কিছু অনন্য অভিজ্ঞতা। প্রসঙ্গত বলে রাখি, জন হান্টার নিজের পরিচয় লিখেছিলেন, দক্ষিণ স্কটল্যান্ডের শিয়ারিংটনের সন্নিকটে 1887 খ্রিস্টাব্দে আমার জন্ম হয়। আমার বাবা ছিলেন ও অঞ্চলের একটা সেরা গোলাবাড়ির মালিক। 300 একর ভালো চাষের জমি আর 3 বর্গমাইল চারণভূমি, এই নিয়েই সেই গোলাবাড়ি। বংশ পরম্পরায় শুনে আসছি, আমার কোন সুদূর পূর্বপুরুষের পেশা ছিল শিকার। সেই অবধি হান্টার নামটা পদবী হিসেবে আমাদের বংশে চলে আসছে। আজ শোনাচ্ছি এই বিখ্যাত শিকারী জন হান্টারেরই লেখা তার শিকারের একটি অভিজ্ঞতা। গল্পটির নাম দুষ্ট হাতি। দুজন অধিবাসী একদিন সন্ধ্যায় গ্রামে ফিরতে ফিরতে হঠাৎ দেখল কালো রঙের প্রকাণ্ড এক বস্তু তাদের কুটিরের ছায়ায় নিশ্চল দাঁড়িয়ে রয়েছে। চেঁচিয়ে উঠল তারা, যাতে সেটা ভয় পেয়ে পালিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে সেই বস্তুটি ছায়া থেকে বেরিয়ে ভয়ঙ্কর বেগে তাদের তাড়া করল। এতক্ষণে তারা দেখতে পেল যে সেটা একটা বিশালাকায় পুরুষ হাতি। প্রাণ ভয় দুজনে দুদিকে লক্ষ্য করে ছুটতে শুরু করল। একজনের গায়ে ছিল একটা লাল কম্বল, সেটাই তার মৃত্যুর পরোয়ানা হয়ে উঠল, কারণ হাতিটা তাড়া করল তাকেই। গ্রামবাসীরা কুটিরের মধ্যে গুঁড়ি সুড়ি মেরে তার এই পশ্চাদ্ধাবনের শব্দ শুনতে লাগল। তাকে সাহায্য করবার কোনো ক্ষমতাই তাদের নেই। ধরা পড়ে মানুষটা যে আর্তচিৎকার করেছিল তাও তাদের কানে এলো। অতিকায় হাতিটা এক পায়ে তাকে চেপে ধরে সুর দিয়ে টেনে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে ফেলল। তারপর শরীরটা পায়ের তলে মাটিতে লেপ্টে দিয়ে চলে গেল। ব্রিটিশ ইস্ট আফ্রিকার অ্যাবারডেয়ার ফরেস্টের ভেতর দিয়ে দুজন কানাডার শিকারীকে শিকারে নিয়ে চলেছি। এমন সময় সেই গ্রামের সর্দার রানার পাঠিয়ে এসে হাতিটা মারার ব্যাপারে আমার সাহায্য প্রার্থনা করল। কিনিয়ার অধিবাসীরা আমায় ভালো করেই চিনত, কারণ শ্বেতাঙ্গ শিকারী হিসেবে বহু বছর আমি তাদের মধ্যে কাটিয়েছি। আমার তখন কাজ ছিল হিংস্র জন্তু শিকারে শিকারীদের সঙ্গী হওয়া, কিংবা গভর্নমেন্টের অনুরোধে সেই জন্তুকে হত্যা করা। সর্দার খবর পাঠালো হাতিটা একটা দুষ্ট হাতি, মাসের পর মাস সে ওদের ক্ষেত খামার তছনছ করে দিচ্ছে আর সমস্ত অঞ্চলে আতঙ্কের সৃষ্টি করেছে। সুতরাং ওকে যদি না মারা হয় তো আবার ও মানুষ মারবে। যে শিকারীদের সঙ্গে আমি চুক্তিবদ্ধ ছিলাম তারা হলো 2 ভাই, অ্যালেন আর ডানকান ম্যাকমার্টিন। কয়েক সপ্তাহ ধরে আমরা ঝোপে ঝাড়ে বঙ্গর সন্ধানে ঘুরছি। বঙ্গ হলো এক জাতের অ্যান্টিলোপ, যা আজকাল দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং যদি আমি হাতিটির সন্ধানে যাই তো বঙ্গ শিকারের সম্ভাবনা ওদের কমে যাবে। কিন্তু তা সত্ত্বেও 2 ভাই আমায় যেতে দিল। এমন অনেক শিকারী আমি দেখেছি যাদের মধ্যে এই উদারতার অভাব আছে। সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়লাম রানারের সঙ্গে। সঙ্গে নিলাম আমার ওয়াকাম্বা বন্দুকবাহক শাসিতাকে। বহু বছর সে আমার কাছে কাজ করে আসছে। গ্রামে পৌঁছতেই সর্দার এসে আমার সঙ্গে দেখা করল। সর্দারের নাম ইঙেইরি।
পুরনো বন্ধু আমরা, কিন্তু তখন আর পুরনো দিনের গল্পের সময় নয়। গ্রামবাসীরা সবাই আতঙ্কে অস্থির হয়ে রয়েছে। মানুষজন ভরসা করে সাম্বায় ভুট্টার খেতে যেতে পারছে না। অনেকে আবার কুটির থেকে বেরোতেই ভরসা পাচ্ছে না, যদিও তারা জানে তাদের কাঠের ঘর দুষ্ট হাতিটার কাছে কিছুমাত্র বাধার সৃষ্টি করবে না। গিরি বলল, হাতিটা গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরছে ফিরছে, আর যেখানে যত ভুট্টা ক্ষেত দেখছে তছনছ করে ফেলছে। সুতরাং তাকে না মারা পর্যন্ত গ্রামবাসীদের দুর্দশার অবসান হবে না। শাসিতাকে সঙ্গে নিয়ে আমি গেলাম মৃত ব্যক্তিটিকে দেখতে। গ্রামের প্রান্তে যেখানে সে প্রথম হাতিটা দেখা পায়, সেখান থেকে তার পায়ের চিহ্ন ধরে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। আততায়ীকে এড়িয়ে যাবার চেষ্টায় যেভাবে সে এঁকে বেঁকে দৌড়েছিল, তা অত্যন্ত করুণ দৃশ্য। তার তখনকার মনের ভাব আমি বেশ বুঝতে পারছি, কারণ হাতির তাড়া আমায় অনেকবার খেতে হয়েছে। এ যেন কোন দুঃস্বপ্নের ঘোরে দৌড়ানো। কাঁটা আটকে ধরেছে, লতায় পা জড়িয়ে যাচ্ছে, আর এদিকে হাতিটা বন জঙ্গল দোলে মারিয়ে কুকুর যেরকম ইঁদুরকে তাড়া করে তেমনিভাবে ছুটে আসছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি হাতি সুঁটটা সাপের মতো গলায় জড়িয়ে ধরল। অথচ পেছন ফিরে যে দেখব তার উপায় নেই, কারণ আবার সামনের ঝোপের ওপর দৃষ্টি না রাখলেও চলবে না। মৃতদেহটা অবশেষে খুঁজে পেলাম, কিন্তু তার পরনের লাল কম্বলটার কোনো চিহ্ন নেই। হাতিটাই নিয়ে গেছে নিশ্চয়। লাল পোশাক পরা মানুষকে হাতি তাড়া করেছে এমন ব্যাপার আমি আগেও শুনেছি, তাই আমার ধারণা ওই রংটাই তাকে আকর্ষণ করে। দুষ্ট হাতিটার পায়ের দাগ ধরে বেরিয়ে পড়ার জন্য তৈরি হয়েছিলাম। গিরি কিন্তু আমায় অপেক্ষা করতে বলল, এই কারণে যে নিশ্চয়ই হাতিটা সেদিন আর একটা গ্রাম ধ্বংস করবে, এবং রাত্রে রানার মারফত খবরটা পাব, আর তাহলেই পরের দিন সকালে টাটকা পায়ের ছাপ ধরে এগোনো যাবে। এতে করে একদিন বা দুদিনের খোঁজার পরিশ্রমটা বাঁচবে। ঠিকই বলেছে সে। এখন আমার কেবল এই আশা নিয়েই প্রতীক্ষা করা যে হাতিটা কোনো সাম্বা নষ্ট করে করুক, কিন্তু যেন মানুষ না মারে। ভোর হবার কয়েক ঘন্টা আগেই মাইল 5 দূরের এক গ্রাম থেকে একজন রানার ঊর্ধ্বশ্বাসে এসে উপস্থিত। খবর, দুষ্টু হাতিটা সন্ধ্যায় গ্রামে প্রবেশ করে, কিন্তু সোজা ক্ষেতের দিকে না গিয়ে কুটিরগুলোর আশেপাশে পায়চারি করতে থাকে। একটা কুটিরের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েও থাকে সে। দরজার 6 ফুটের মধ্যে অনেক নাদি ফেলে। হতভাগ্য আদিবাসীদের মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। খড়ের ছাদওয়ালা পলকা ঘরের ভেতরে সবাই জড়সড়, আর বাইরে অন্ধকারের মধ্যে মূর্তিমান বিভীষিকার মতো হাতিটার বেপরোয়া ভঙ্গি। খানিকক্ষণ পরে, যদিও ওদের কাছে এই সময়টা অনন্তকাল বলে মনে হচ্ছিল, ওরা হাতিটার চলে যাওয়ার শব্দ শুনল। হাতিটা গেল সাম্বার দিকে। হতাশভাবে ওরা শুনল তার ধ্বংসের তাণ্ডব লীলা। এই সামান্য শস্যই হলো ওদের যথা সর্বস্ব। অনেক পরিশ্রমে, অনেক মাথার ঘাম পায়ে ফেলে ওরা এই ফসল উৎপন্ন করেছিল। পেট পুড়ে খাওয়ার পর হাতিটা ঝোপের দিকে চলে গেল এই মহাভোজ হজম করতে আর দিনের বেলাটা ঘুমিয়ে কাটাতে। ভোর হতে না হতেই আমি আর শাসিতা গ্রামের পথ ধরলাম। দুর্গম খাড়াই পথ, 9000 ফুট উঁচুতে।
ফুসফুসে হাঁফ ধরে যায়। সাম্বা ঘিরে যে কাটা ঝোপের বেড়া দেওয়া ছিল সেই বেড়া মারিয়ে হাতিটা গিয়েছিল। গ্রামের থেকে সেই চিহ্ন লক্ষ্য করেই আমরা এগিয়ে চললাম অ্যাবারডেয়ার বনের সবচেয়ে দুর্গম অঞ্চলের দিকে। ফাঁকা জায়গায় উজ্জ্বল আলো থেকে বনের মধ্যে প্রবেশ করে মনে হলো এ যেন প্রকাণ্ড এক অট্টালিকা। এর ছাদ সবুজ, গাছের মোটা মোটা গুড়িগুলো এর স্তম্ভ। চারিদিকে ভুতুড়ে স্তব্ধতা। পত্রবহুল ঘন ঝোপে শব্দ চাপা পড়ে যায়। প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুঁড়ির ভিতর দিয়ে আমরা নিঃশব্দে এগিয়ে চলেছি। আগাছার ভিড় না থাকায় অসুবিধে হচ্ছে না। সামনের দিকে 20 ফুট পর্যন্ত দৃষ্টি যাচ্ছে। তার বেশি দরকার বোধ করা বা আশা করা অন্যায়। হাতির নাদি তীব্র গন্ধ এলো। সামনে দেখলাম কুৎসিত দর্শন রাশিকৃত নাদির উপর লক্ষ লক্ষ বুনো মাছির ভিড়। সেই নাদিতে লাথি মেরে শাসিতা ভুট্টার শ্বাসের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। হজম হয়নি সেগুলো। নাদি যেরকম টাটকা তাতে মনে হয় হাতিটা আর মাত্র কয়েক ঘন্টা পথ এগিয়ে আছে। আশা করেছিলাম বনের কোনো আধফাঁকা অঞ্চলে হাতিটার দেখা পাব, কিন্তু হাতিটা বোকা নয়। দিনের বিশ্রামের জন্য সে ঘন জঙ্গলের আড়ালে গিয়ে আশ্রয় নিয়েছিল। পায়ের দাগ অনুসরণ করে আমরা ঘন বাঁশঝাড়ে ভরা একটা জঙ্গলে উপস্থিত হলাম। বাঁশঝাড়ের মাঝে মাঝে একরকম লম্বা লম্বা কাঁটা গাছের চারা। শিকারের অনুকূল জায়গা মোটেই এ নয়। কলিবি আর সাইক্স বানরের দল গাছপালার মধ্যে ছুটোছুটি শুরু করল। ভয় হলো পাছে দুষ্টু হাতিটা তাদের চঞ্চলতা লক্ষ্য করে। যাই হোক, পায়ের নিচে পচন ধরা বাঁশ থাকায় এমনিতেও নিঃশব্দে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছিল না। চেষ্টা করলাম হাতিটা যেখানে যেখানে পা ফেলে গভীর দাগের সৃষ্টি করেছিল সেখানে সেখানে পা ফেলে চলতে, কিন্তু সামান্য মানুষের সাধ্য কি তার বিশাল পদক্ষেপ ধরে অগ্রসর হয়। যখনই কোনো লালপে ফ্র্যাঙ্কলিন বা ছোট ডুইকার অ্যান্টিলোপ ঝোপ থেকে ছিটকে বেরিয়ে আসছে, আমার বুক ধড়ফড় করে উঠছে। রাইফেল বাগিয়ে ধরছি। দাঁতের লোভে হাতি মারার সঙ্গে এর পার্থক্য প্রচুর, কারণ সেক্ষেত্রে কেবল ফাঁকা জায়গায় একপাল হাতির মধ্যে একটা হাতিকে বেছে নেওয়া হয়। নিরিকে কথা দিয়েছিলাম তাই, নতুবা এখনকার মতো ফিরে অন্য কোনো সময় কোনো সুবিধেমতো জায়গায় চেষ্টা করে দেখতাম। বাঁশবন ফাঁকা হয়ে এলো। যেখানটায় এসে পড়েছিলাম আদিবাসীরা কাঠ কাটছিল সেখানে। বিরক্ত হলাম লক্ষ্য করে মানুষের গন্ধ পেয়ে কিভাবে হাতিটা বাঁশের ঝোপ ভেঙে দুমড়ে ছুটেছিল। যে হাতি রাত্রিবেলায় সাম্বায় মানুষের গন্ধ গ্রাহ্য করে না, সেই হাতি আবার জঙ্গলের মধ্যে মানুষের গন্ধ পেলে ভয়ে দিশাহারা হয়ে পড়ে। এতক্ষণ সে চোর ছিল আর ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু এখন তার একমাত্র চিন্তা কাঠুরেদের তাঁবুটা কতটা পেছনে ফেলে যেতে পারে। শাসিতা আর আমি তাকালাম পরস্পরের দিকে। ঘাড় নাড়ল সে। একেই বলে শিকারীর ভাগ্য। বড় বড় পায়ের দাগগুলো একটা সাংঘাতিক খাড়াই বেয়ে একটা উঁচু শৈলশিরায় পৌঁছেছে। নাছোড়বান্দা হয়ে আমরা সেই দাগ লক্ষ্য করে অগ্রসর হলাম। দাগটা যেভাবে বুনো ঝোপ জঙ্গল আর কাঁটা গাছের ঘন সন্নিবিদ্ধ অঞ্চল দিয়ে গেছে, তাতে মনে হয় সমস্ত অ্যাব্রাডেয়ারের সবচেয়ে দুর্গম জায়গাটায় গিয়ে
যেন হাতিটা গা ঢাকা দেবে বলে ঠিক করেছে। সে জঙ্গল এত নিবিড় যে আমাদের হামাগুড়ি দিয়ে চলতে হচ্ছে। এতে যেমন সময় লাগে, পিঠও তেমন কনকন করে। এভাবে এগোতে এগোতে আমরা একটা জায়গায় এসে পড়লাম, যেখানে হাতিটা বিশ্রামের জন্য থেমেছিল। হাতিটার প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ হলাম এই জন্য যে সে এখান থেকে এগিয়ে গিয়েছিল, কারণ অমন একটা ঝোপের মধ্যে হামাগুড়ি দেওয়া অবস্থায় আচমকা একটা দুষ্ট হাতির সামনে পড়াটা খুব সুখের ব্যাপার হতো না। হঠাৎ সম্মুখ থেকে একটা ডালপালা ভাঙার শব্দ শোনা গেল। চুপচাপ শুয়ে রইলাম দুজনে। আবার সেই শব্দ। কয়েক ফুট মাত্র সামনে একটা বাঁশের ঝোপের মধ্যে খেয়ে চলেছে হাতিটা। আবার গুঁড়ি মেরে অগ্রসর হলাম। একবার বাঁশ ঝাড়ের মধ্যে গিয়ে পৌঁছতে পারলে সোজা হয়ে দাঁড়াতে পারবো, সে এক মহাস্বস্তি হবে। শব্দ লক্ষ্য করে অগ্রসর হলাম হাতিটার পায়ের চাপে সমান হয়ে যাওয়া জমির ওপর সন্তর্পণে পা ফেলতে ফেলতে। বাতাস এলোমেলো, বাঁশগুলো দুলছে চারদিকে। নিশ্চয় করতে পারলাম না কোন দিকে গেলে হাতিটা গন্ধ পাবে না। তার উপর জঙ্গল এত ঘন সন্নিবদ্ধ যে কেবলমাত্র হাতিটার চলার পথ ধরেই অগ্রসর হওয়া সম্ভব। জানি আমি প্রায় ওর ওপরেই এসে পড়েছি, কিন্তু চারিদিকেই লম্বা লম্বা বাঁশের ভিড়, দৃষ্টি এতটুকু অগ্রসর হচ্ছে না। থেমে পড়ল শাসিতা, ঠোঁটের ইঙ্গিতে বাঁ দিক দেখিয়ে দিল। আমি কিন্তু কিছুই দেখতে পেলাম না। যাই হোক, ধীরে ধীরে তুলে নিলাম রাইফেলটা। সেটা দোনালা 475 জেফ্রি 2, খুব নির্ভরযোগ্য, আমায় কখনো হতাশ করেনি। তা যদি না হতো তাহলে আর আমায় এ বই লিখতে হতো না। ডালপালা ভাঙার শব্দটা আবার শোনা গেল, মাত্র কয়েক ফুট দূরে। দম বন্ধ করে গুলি করার সুযোগের অপেক্ষায় রইলাম। হঠাৎ বন্ধ হলো শব্দটা। পরম নিস্তব্ধতা। নিশ্চল দাঁড়িয়ে রইলাম দুজনে। সম্ভব হলে আমার হৃদস্পন্দনও বন্ধ করে দিতাম। মনে হলো যেন ঢাকের আওয়াজ আসছে। এমন সময় বাঁশ ভাঙার শব্দ আমার কানে এলো। হাতিটা মুখ ফিরিয়ে পূর্ণ বেগে ছুটতে শুরু করেছে। হতভাগা বাতাস ঠিক আমাদের গন্ধ ওর কাছে পৌঁছে দিয়েছে। শাসিতা আর আমি পরস্পরের দিকে তাকালাম। বেচারার ভাষায় তেমন গালাগালির সুযোগ নেই, কিন্তু সে বিষয়ে আমার ভাগ্য ভালো। মনের সাধে দুজনের হয়েই বেশ খানিকটা গালাগালি করলাম। অবশ্য মনে মনেই তা করলাম, কারণ যদিও হাতিটা তখনও অনেক দূরে, বিশেষ প্রয়োজন না হলে আমরা কখনোই বনের মধ্যে কথা কই না। সূর্য নেমে এসেছে। বেলা 5:15 হবে নিশ্চয়ই। দুর্গম পথে ভোরবেলা থেকে চলেছি, আর হাতিটাও খুব ভয় পেয়েছে সন্দেহ নেই। কয়েক মাইল না গিয়ে সে থামবে না। কোনো বুদ্ধিমান মানুষ হয়তো এই অবস্থায় ছেড়ে ছুড়ে দিয়ে তাঁবুতে ফিরে যেত, কিন্তু শিকারের ব্যাপারে তেমন বিশেষ বুদ্ধি আমার কোনো কালেই ছিল না। তাই ইঙ্গিতে শাসিতাকে বুঝিয়ে দিলাম যে আমরা তার পিছু ছাড়ব না। ইতিমধ্যেই জঙ্গলের মধ্যে আলো কমে এসেছে। যদিও তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আতঙ্কের বশে হাতিটা শক্ত শক্ত বাঁশ ঘাসের মতো মাড়িয়ে দিয়ে চলে গেছে। এগিয়ে চললাম।
পায়ের তলার পচা পাঁক ক্রমেই বিশ্রী হয়ে উঠেছে। জুতো বসে যাওয়ার প্রতি পদক্ষেপের সঙ্গে এমন শব্দ উঠছে যে কোনো অসাবধানী হাতির কানও সে শব্দ এড়িয়ে যাওয়ার মতো নয়। ঘণ্টাখানেক চলার পর শাসিতা নিচু গলায় পাখির মতো শীষ দিয়ে উঠল। জঙ্গলে মনোযোগ আকর্ষণ করতে হলে এই হলো সংকেত। থেমে দাঁড়ালাম, শুনলাম কান পেতে। বাঁ দিকের বাঁশঝাড়ের ভিতর হাতিটার নড়াচড়ার শব্দ আসছে। আমাদের গন্ধ পাওয়ার উদ্দেশ্যে সে চলেছে হাওয়া যেদিকে বয়ে যাচ্ছে সেদিকে। এবার সে শব্দ বন্ধ হলো। বুঝলাম ও কান পেতেছে। কোথায় আমরা ওর পিছু নেব, উল্টে ওই এখন আমাদের পিছু নিচ্ছে দেখছি। এবং পিছু নেওয়ার ব্যাপারে হাতির ক্ষমতা মানুষের চেয়ে অনেক বেশি। আর একবার ভেবে দেখলাম ফেরার পথ ধরব কি, কিন্তু নীরির কাছে যে কথা দিয়েছি তার খেলাপ করতে ইচ্ছে হলো না। হাতিটাকে মারবার সম্ভাবনা আমার এখন অনেকটা কমে এসেছে। তবুও আমরা সমানে এগিয়ে চললাম। নিশ্চয়ই ও এখনো আমাদের গন্ধ পায়নি, নতুবা অতি অবশ্যই ঝোপ ঝাড় মারিয়ে দৌড় লাগাতো। এখনো দাঁড়িয়ে আছে ওখানে, সুর তুলে হাওয়ার গতি পরীক্ষা করছে হয়তো। আর কয়েক মিনিট অমনি দাঁড়িয়ে থাকলেই আমরা ওর কাছে গিয়ে হাজির হব। হলদে সবুজ বাঁশের ভেতর দিয়ে এক টানা তাকিয়ে তাকিয়ে আমার চোখ টনটন করছে। হঠাৎ বাঁশের ফাঁক দিয়ে একটা অস্পষ্ট মূর্তির আবছায়া আমার চোখে পড়ল। সঙ্গে সঙ্গে থেমে দাঁড়ালাম। তুলে নিলাম ধীরে ধীরে রাইফেলটা। ঘন ঝোপের অন্তরালে কিছু স্পষ্ট দেখা গেল না। হাতির দাঁতে সাদা বা হলদে রঙের কোনো আভা যা কিছু থেকে আন্দাজ করা সম্ভব হতে পারে। সামান্যতম শব্দ যাতে না হয় তাই নিঃশ্বাস বন্ধ করে আছি। দম বন্ধ হয়ে মারা পড়ার অবস্থা। জানি আমার পেছনে শাসিতারও অবস্থা তথৈব। খুব ইচ্ছে হলো গুলি করি, কিন্তু পাছে হাতিটা মারা না পড়ে কেবলমাত্র আহত হয় এই ভয় সাহস হলো না। কোনো দিকে একটুও যদি না নড়ে তাহলেই বুঝতে পারবো গুলি কোথায় করতে হবে। একটা আচমকা বাতাস এমন সময় বাঁশবনের মধ্যে দিয়ে বয়ে গেল, আর মুহূর্ত মধ্যে হাতিটা পালিয়ে গেল আমাদের গন্ধ পেয়ে। অত্যন্ত হতাশ হয়ে পড়লাম। দূর থেকে গুলি করলে হয়তো মরতো হাতিটা, কিন্তু তা না হয়ে যদি কেবলমাত্র আহত হয় তাহলে হয়তো আমাদের শেষ করে দিত, কিংবা হয়তো যন্ত্রণায় ছটফট করতে করতে মাইলের পর মাইল পার হয়ে তবে থামত। আহত হাতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই একেবারে নিশ্চিত না হয়ে আমি পারতপক্ষে হাতিকে গুলি করি না। আর এগিয়ে লাভ নেই, সন্ধ্যা হয়ে আসছে। ক্যাম্প থেকে বেশ কয়েক মাইল চলে এসেছি। ফেরার পথ ধরে ধীরে ধীরে অগ্রসর হলাম। হাতিটাকে মারতে পারিনি শুনে খুব হতাশ হলো সবাই। একান্ত নীরবতার মধ্যে আহার সমাধা হলো। খাওয়া সেরে পাইপ ধরিয়ে বসে এতক্ষণে সমস্ত ব্যাপারটা যুক্তি দিয়ে বুঝবার অবসর হলো। এই সব হতাশার জন্যই তো শিকারের এত আকর্ষণ। কারণ প্রতিবারই যদি শিকারে সাফল্য লাভ করা যেত তবে তো তাতে কোনো উত্তেজনাই থাকতো না। বড় ভালো হতো যদি যাদের ভুট্টা ক্ষেত ও ধ্বংস করেছে তারাও জিনিসটাকে এভাবে নিতে পারত। বিছানায় শুয়ে হাইরাক্স পালের ডাক শুনছি। এ এক অদ্ভুত প্রাণী। গিনিপিগ খুব বড় হয়ে উঠলে যেমন দেখতে হতে পারত তেমনি। আর শুনছি
আদিবাসীদের ঢাকের সেই তালে তালে বাজনা। জানি প্রচুর পরিমাণে দিশি মদ খেয়ে তারা তাদের সাহস বজায় রাখছে। ইচ্ছে হলো আমিও গিয়ে ওদের সঙ্গে যোগ দিই, কিন্তু না, কাল সকালে আবার বেরোতে হবে, মাথা পরিষ্কার রাখা দরকার। এমন সময় একটা সিংহের ভুতুড়ে আওয়াজ কানে এলো। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল ঢাকের শব্দ। তাড়াতাড়ি যে যার কুটিরে ফিরে গেল। আমার তাঁবুর কয়েক ফুটের মধ্যে একটা ঝর্ণা আছে, সেখান থেকে ওর জল খাওয়ার শব্দ কানে এলো। তারপর শুনলাম ওর ওখান থেকে চলে যাওয়ার শব্দ। তারপর নীরব নিস্তব্ধ চারদিক। মাঝে মাঝে কেবল কানে আসছে কোনো বানরের বিরক্তিসূচক শব্দ আর কোনো পাখির ঘুমের ঘোরে ডেকে ওঠার সাড়া। তারপর ঘুমিয়ে পড়লাম ধীরে ধীরে। পরদিন সকালে দেখা গেল পুরো কুয়াশার আস্তরণে সারা বন ছেয়ে গেছে। শিশির পড়ে ঘাস ভারী হয়ে উঠেছে। বাতাসে শিশিরের স্পষ্ট আমেজ। গরম চা খাচ্ছি, এমন সময় এক অর্ধনগ্ন ব্যক্তি দৌড়তে দৌড়তে এসে খবর দিল ওখান থেকে 3 মাইল দূরে একটা সাম্বায় এসে হাতিটা ফসল নষ্ট করছে। হাতিটা এত চালাক যে পরপর 2 বার কখনো এক গ্রামে অত্যাচার চালায় না, এবং এর ফলেই তাকে শিকার করা এত কঠিন হয়ে উঠেছে। শাসিতাকে নিয়ে বেরিয়ে পড়লাম তক্ষুনি। গ্রামে পৌঁছতে কয়েকজনকে পাওয়া গেল যারা শতপ্রবৃত্ত হয়ে পথপ্রদর্শকের ভূমিকা গ্রহণ করতে চাইল। হাতিটার চিহ্ন ধরে অগ্রসর হলাম আমরা। হাতিটার পায়ের প্রতিটি আঙুলের ছাপ পর্যন্ত এখন আমার নখদর্পণে। তা দেখে আমার ঘৃণার উদ্রেক হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা তার পিছু নিলাম। চলছে সে পাহাড়গুলোর দিকে। পথপ্রদর্শকের কাছে শুনলাম ওদিকটা ফাঁকা। আশা করি ওদের কথাই ঠিক। অত্যন্ত খাড়াই পথ, বিশ্রামের জন্য কেবলই থামতে হচ্ছে। আদিবাসীদের কিন্তু ক্লান্তি নেই, হিংসে হয় ওদের দেখে। কিছুক্ষণ পরে ঝোপ অনেকটা পাতলা হয়ে আসায় আমাদের অগ্রগতি মোটামুটি মন্দ হলো না, কিন্তু এত সুখ আমাদের কপালে সইল না। বেলা 12টা নাগাদ আমরা অত্যন্ত নিবিড় ঝোপের মধ্যে গিয়ে পড়লাম। বাঁশের শুলোয় আর মাটিতে পড়ে থাকা বাঁশের গোড়া জড়িয়ে প্রায় পাটির মতো বিছিয়ে রয়েছে, আর মরা গাছের গুঁড়ি প্রায় 4 ফুট উঁচু হয়ে এমনভাবে পথ জুড়ে রয়েছে যে তার ডিঙিয়ে যাওয়া যত কঠিন, তার চেয়ে কঠিন তার তলা দিয়ে গলে যাওয়া। অথচ এই সমস্ত বাধা সহজেই ডিঙিয়ে গেছে হাতিটা। এই অবস্থায় নিঃশব্দে অগ্রসর হওয়া প্রায় অসম্ভব। অযথা শব্দ করার জন্য শাসিতাকে ভৎসনা করে পর মুহূর্তে আমি নিজেই তার চেয়ে অনেক বেশি শব্দ করে ফেললাম। এবার আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে এসে হাতিটা লম্বা হয়ে ঘুমিয়েছিল। নরম মাটিতে তার চামড়ার ছাপ স্পষ্ট। এটা একটা আশার ব্যাপার বই কি, কারণ না থেমে যদি হাতিটা সমানে এগিয়ে চলতো তাহলে হয়তো কোনোদিনও আমরা তার নাগাল পেতাম না। অবশ্য এই ঘন সন্নিবদ্ধ ঝোপের মধ্যে তার মুখোমুখি হওয়াটা বিশেষ বাঞ্ছনীয় যে তা নয়। এখন আমরা আর একটা বাঁশ ঝাড়ের মধ্যে। এই ঝাড়ের বাঁশগুলো উঁচুতে গতদিনের বাঁশঝাড়ের অর্ধেক হবে কিনা সন্দেহ। উপর দিকে ডালপালা ভেদ করে বন্দুকের ডগার বেশি দৃষ্টি চালনা অসম্ভব। হাওয়ার এক একটা দমকায় লম্বা লম্বা বাঁশে ঠোকাঠুকি হতে লাগলো। অত্যন্ত সন্তর্পণে আমরা এগিয়ে চলেছি। বাতাসে যে শব্দ কানে আসছে তা এই হাতির শব্দ না কোনো জন্তুর তা সঠিক বলা কঠিন।
এমন একটা জায়গায় হাতিটার দেখা পাওয়া মোটেই আমার অভিপ্রেত নয়, কারণ হাতি যখন বাঁশ ছাড়ে তেড়ে আসে, লম্বা লম্বা বাঁশগুলোকে এমনভাবে শুইয়ে ফেলে যে গুলি করার কোনো সুযোগ পাওয়ার আগেই সেগুলো তলায় পড়ে পিষে যাওয়ার সম্ভাবনা। শাসিতা পর্যন্ত ভয় কথাটা যার কুষ্ঠিতে লেখা নেই, বিশ্রী মুখভঙ্গি করে মুখ ফিরিয়ে সমর্থন জানালো যখন তাকে বললাম, হতচ্ছাড়া জায়গা একটা। হঠাৎ সামনের বাঁশঝাড়ের মধ্যে একটা নড়াচড়ার শব্দ পেলাম। শাসিতা এবং আমি সঙ্গে সঙ্গে নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়লাম। রাইফেল বাগিয়ে ধরে আক্রমণের প্রতীক্ষা করলাম। হাতি নয়, তার বদলে চমৎকার একটা বঙ্গ ঝোপ থেকে বেরিয়ে এসে আমাদের সামনে এসে পড়ল। ঠিক এমন একটা জন্তুই আমি আর দুই ভাই ম্যাকমার্টিন কয়েক সপ্তাহ ধরে খুঁজে ফিরছিলাম, কিন্তু পাছে হাতিটা ভয় পেয়ে পালায়, তাই আর গুলি করা সম্ভব হলো না। এমন ব্যাপার শিকারীর জীবনে প্রায়ই ঘটে। সেরা শিকার হাতের মধ্যে পেয়েও সে সুযোগ গ্রহণ করা সম্ভব হয় না। একটা পাহাড়ি নদীর ফান ঝোপের ছাওয়া তীর ধরে যেতে যেতে একটা জায়গা আমাদের চোখে পড়ল। হাতিটা এখানে ঝোপের বড় বড় গাছগুলো সুর দিয়ে টেনেছে তাদের শিকড় উপড়ে ফেলবার জন্য। এই শিকড়গুলির মধ্যে হয়তো এমন কোনো গুণ আছে যা খেলে হাতির স্বাস্থ্য ভালো থাকে। বুঝলাম হাতিটা আর বেশি এগিয়ে নেই, কারণ গাছ উপড়ে ফেলার ফলে যে মাটি উঠেছে তা তখনও স্যাঁতস্যাঁতে। এইসব চিহ্ন লক্ষ্য করছি, এমন সময় একজন পথপ্রদর্শক সামনের দিক থেকে ছুটে এসে জানালো সামনের বাঁশঝাড় থেকে সে একটা শব্দ শুনতে পেয়েছে, কিন্তু এ কথা থেকে সঠিক কোনো ধারণাই করা চলে না। যা হোক, শাসিতা আর আমি পরম সন্তর্পণে অগ্রসর হলাম। বাতাস কমে এসেছে, যা বইছে তাও আমাদের অনুকূলে। বড় বড় গাছগুলোর মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা চলেছি। এমন সময় হঠাৎ বাঁশ ফাটার শব্দ কানে এলো। বুঝলাম হাতিটা আমাদের সামনেই কোথাও আছে। ওর খাওয়ার শব্দে নিশ্চয়ই আমাদের নড়াচড়ার শব্দ চাপা পড়ে থাকবে, সুতরাং এর ওপর যদি বাতাস এমনি অনুকূলে থাকে তাহলে ওকে মারার পক্ষে আর বাধা থাকবে না। হঠাৎ সুরটা গাছের গুড়ি ছাড়িয়ে উঁচু হয়ে উঠে একটা নরম ডাল ভেঙে নিয়ে নেমে গেল। গুঁড়ি মেরে অগ্রসর হতে হতে লক্ষ্য করতে লাগলাম যদি গাছের গুঁড়িগুলোর ফাঁক দিয়ে ওকে দেখতে পাই। এদিকে আবার কোথায় পা ফেলছি তাও লক্ষ্য রাখতে হচ্ছে। শাসিতা আমার পিছু পিছু এক জাতের ছত্রাকের রেণু উড়িয়ে হাওয়ার গতিবিধি পরীক্ষা করতে করতে চলেছে। নাড়া লাগলেই এই ছত্রাক থেকে প্রায় ধোঁয়ার মতো মিহি রেণু ঝরতে থাকে, যা লক্ষ্য করলে বাতাসের অতি সামান্য গতিও সহজে নির্ণয় করা যায়। বাঁশঝাড়ের আরও গভীরে প্রবেশ করতে দেখা গেল ঘন সন্নিবিষ্ট ঝোপের আড়ালে বাতাসের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ছত্রাকের রেণু শাসিতার হাতের উপরে নিশ্চল হয়ে রয়েছে। এমন সময় হাতিটা আমার চোখে পড়ল। আমার থেকে 15 গজের মধ্যে। হাতিটার বাঁশ মুখে দেওয়ার সময় কচমচ করে চিবোনো শব্দ আমার কানে এলো। তার আর আমার মধ্যে রয়েছে ঘন সন্নিবিষ্ট বাঁশের বুননি, কিন্তু পাছে কোনো বাঁশের গুঁড়িতে লেগে আমার গুলি প্রতিহত হয় সেই ভয় গুলি করতে সাহস করলাম না। আবার একটা মারাত্মক পরিস্থিতি। এখনই আমায় স্থির করতে হবে, ঝুঁকি নিয়ে গুলি করব না দেরি করব কয়েক মুহূর্ত। যদি তাতে ওর কাঁধে গুলি করার সুযোগ পেয়ে যাই, খুব তাড়াতাড়ি মনস্থির করতে হবে আমাকে, কারণ আমরা ওর এত কাছে এসে পড়েছি
যে বাতাস না থাকলেও ও হয়তো আমাদের গন্ধ পেয়ে যেতে পারে। হঠাৎ হাতিটা দেখতে পেল আমাদের। এবার কিন্তু কালকের মতো দৌড় লাগালো না, বিন্দুমাত্র ইতস্তত না করে এবং বিন্দুমাত্র আভাস না দিয়েই সে মুহূর্তের মধ্যে আমাদের আক্রমণ করলো। রাইফেল উঁচিয়ে ধরেছি কি ধরিনি, ইতিমধ্যেই সে একেবারে আমাদের উপর এসে পড়েছে। বড় বড় কান দুটো মাথার পেছনে ল্যাপটানো, সুরটা বুকের ওপর শক্ত করে রাখা, রাগে গর্জন করছে সে। কয়েকটা বিকট শব্দ সমষ্টি তার গলা দিয়ে বেরোচ্ছে, আর কতকটা শব্দ শুনতে লাগছে। বন্দুকের ডান নলটা তার মাথার খুলির ঠিক মাঝখানে দু চোখের মধ্যকার কাল্পনিক রেখায় 3 ইঞ্চির ওপরে লক্ষ্য করলাম। তারপর গুলি করলাম। গুলি লাগার পর মুহূর্তে যেন হাতিটা আমার ওপর শূন্যে ঝুলে রইল, পরক্ষণেই পড়ে গেল সশব্দে। পড়ল একেবারে বাঁশবনের মধ্যে, প্রায় দৃষ্টির অগোচরে, আর ভয়ঙ্কর চিৎকার আরম্ভ করল। চাপা গলায় ঘড় ঘড় শব্দ আসতে লাগলো। দ্বিতীয় গুলিটা ছাড়লাম তার কাঁধের মাঝখানটা লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীর শিথিল হয়ে গেল, পেছনে পা দুটো একেবারে সিধে উঠে গেল। এইভাবে মৃত্যু হলো সেই ভয়ঙ্কর হাতির। নিরির লোকজনের মধ্যে যে মহা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গুলি চলার সময় আমাদের যেসব পথপ্রদর্শক সুবুদ্ধির পরিচয় দিয়ে পালিয়েছিল, এখন তারা সবাই মাটি ফুঁড়ে দেখা দিতে শুরু করলো। মরা হাতিটাকে ঘিরে দাঁড়ালো সবাই। আনন্দে আতিশয্যে কথা কইতে পর্যন্ত ভুলে গেল। আবার যে তারা নিশ্চিন্ত মনে ক্ষেত খামারে কাজ করতে পারবে, এ খবরটা এতই ভালো যে তা বিশ্বাস করাই ওদের পক্ষে শক্ত। মরা হাতিটার একটা পায়ের উপর বসে আমি পাইপে তামাক ভরলাম। কৃতজ্ঞতা প্রকাশের জন্য সকলেই আমার জন্য কিছু না কিছু করতে ব্যস্ত, যদিও সেই মুহূর্তে 1 গ্লাস ঠান্ডা জল ছাড়া আর কিছুই ওদের কাছে আমার প্রয়োজন ছিল না। বাঁশের কোন কোন খোপে পোকারা খুব ছোট ছোট করে ফুটো করেছে দেখা গেল। এমনই কয়েকটা খোপ বেছে ওরা কেটে এগিয়ে দিল আমার দিকে। প্রতিটি খোপ বৃষ্টির টলটলে ঠান্ডা জলে ভর্তি। পাইপ শেষ করে মরা হাতিটাকে পরীক্ষা করতে বসলাম। গজদন্ত অতি সামান্য, প্রতিটি ওজনে 40 পাউন্ডের মতো। এমন একটা হাতির পক্ষে যেখানে 3 গুণ হওয়া উচিত। মনে হয় বনের গাছপালায় ক্যালসিয়ামের অভাব আছে, কারণ দেখা গেছে বনের হাতির কখনো কখনো ঝোপ জঙ্গলে হাতির মতন দাঁত হয় না। দাঁত দুটি পরীক্ষা করতে করতে একটা দাঁতের গোড়ায় একটা বন্দুকের পুরনো গুলির দাগ চোখে পড়ল। ছুরি দিয়ে বার করলাম গুলিটা, একটা ম্যাসকেট গুলি। বেশ কয়েক বছর আগে হয়তো কোনো চোরা শিকারী গজদন্তর জন্য ছুঁড়েছিল। গুলিটা দাঁতে স্নায়ুকেন্দ্রে গেলে ভীষণ যন্ত্রণা সৃষ্টি করেছিল। অসহ্য যন্ত্রণায় পাগলের মতো হয়ে শেষ পর্যন্ত সে দুষ্ট হাতিতে পরিণত হয়েছিল।